আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। লং টার্ম লায়াবিলিটিস এর ইস্যুয়েন্স অফ বন্ড অ্যাট প্রিমিয়াম এর উপর আজকের ক্লাস হবে। আমি তোমাদের সাথে আছি শামীম আরা জেসমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে অধিহারে বা অধিমূল্যে বন্ড ইস্যু কি, অধিমূল্যে বন্ড ইস্যু সংক্রান্ত হিসাবরক্ষণ। অধিহারে বন্ড ইস্যু বা বিক্রয়, বন্ড ইস্যুয়েন্স অ্যাট প্রিমিয়াম। অধিহারে বন্ড ইস্যু বলতে বোঝায় যখন কোম্পানি বন্ডের অভিহিত মূল্য বা মেয়াদপূর্তি মূল্য অপেক্ষা অধিক মূল্যে বন্ড বিক্রয় করে, তখন উক্ত বন্ড ইস্যুকে অধিহারে বন্ড ইস্যু বা বিক্রয় বলে। উদাহরণের সাহায্যে ধরি 10,000 টাকার বন্ড যদি 11,500 টাকায় বিক্রি করা হয়, তবে এরূপ বন্ড বিক্রয়কে অধিহারে বন্ড ইস্যু বলে। এক্ষেত্রে বন্ডের বিক্রয় মূল্য 11,500 টাকা ও বন্ডের অভিহিত মূল্য 10,000 টাকার পার্থক্য 1,500 টাকা হবে বন্ডের অধিহার। প্রতিষ্ঠানের অধিক মুনাফা অর্জন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা, পরিচালনা পরিষদের উপর আস্থা, প্রতিষ্ঠানের বন্ডের মূল্যের স্থিতিশীলতা ইত্যাদি কারণে মূলধন বাজারে বন্ডের যথেষ্ট সুনাম থাকায় যদি বাজারে উক্ত প্রতিষ্ঠানটির বন্ডের যথেষ্ট চাহিদা থাকে, তাহলে প্রতিষ্ঠানটি এরূপ ক্ষেত্রে বন্ড বিক্রয় করতে পারে অভিহিত মূল্য থেকে অধিক মূল্যে। 2. অধিহার মূলধন জাতীয় লাভ। এজন্য বন্ড অধিহারকে ক্রেডিট করা হয় এবং আর্থিক বিবরণীতে দায় পাশে বন্ডের লিখিত মূল্যের সাথে অধিহার যোগ করে দেখানো হয়। প্রতিষ্ঠান এ জাতীয় লাভ দ্বারা মূলধন জাতীয় ক্ষতি সমন্বয় করতে পারে। অধিহার বন্ড প্রিমিয়াম বা প্রিমিয়াম অন বন্ড নামে হিসাবে স্থান পায়। এজন্য প্রতি বছর বন্ড প্রিমিয়ামের অংশ ইন্টারেস্ট এক্সপেন্সে স্থানান্তর করা হয়, ফলে প্রতিষ্ঠানের সুদ ব্যয়ের পরিমাণ কম হয়। আর উদ্বর্ত পত্রে প্রতি বছর বন্ডের ক্রয় মূল্য থেকে বন্ড প্রিমিয়ামের অবলোপিত অংশ বাদ দিয়ে দেখানো হয়। বন্ড প্রিমিয়াম সম্পূর্ণ অবলোপন হয়ে গেলে বন্ডের মূল্য অভিহিত মূল্যে প্রস্থান করবে। অধিহারে বন্ড ইস্যু বা বিক্রয় সংক্রান্ত হিসাব রক্ষণের নিয়ম। বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়াম, জার্নাল এন্ট্রিজ কি কি জাবেদা হবে সেগুলো দেখা যাক। যখন অধিহারে বন্ড ইস্যু করা হয়, ফলে বন্ড ইস্যুর ফলে নগদ অর্থ আসছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এজন্য ডেবিট। আর বন্ড প্রিমিয়াম বা প্রিমিয়াম অন বন্ড পেয়েবল মূলধন জাতীয় লাভ, এজন্য হবে ক্রেডিট। বন্ড পেয়েবলও দায় বৃদ্ধি করছে, এজন্য এটা হবে ক্রেডিট। যখন ইন্টারেস্ট এক্সপেন্স নগদে প্রদান করা হয়, অর্থাৎ সুদ যখন নগদে প্রদান করা হয়, ব্যয় বৃদ্ধির জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট, আর নগদ অর্থ কমে যাচ্ছে অর্থাৎ সম্পদ হ্রাস পাচ্ছে, ক্রেডিট।
যখন ইন্টারেস্ট বকেয়া থাকে, যখন সুদ বকেয়া থাকে তখন সুদ ব্যয়ের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ডেবিট আর দায়ের জন্য ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড ক্রেডিট। যখন বকেয়া ইন্টারেস্ট পরিশোধ করা হয়, ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড দায়টা কমে যাচ্ছে, এজন্য ডেবিট হবে, আর সম্পদ কমে যাচ্ছে, নগদ অর্থ কমে যাচ্ছে, এজন্য ক্যাশ ক্রেডিট হবে। যখন বিগত ও চলতি বছরের ইন্টারেস্ট একসাথে নগদে পরিশোধ করা হয়, বকেয়া সুদের হিসাব আছে দেওয়া, ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড যেহেতু দায় কমে যাচ্ছে এজন্য এটা ডেবিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ব্যয় বৃদ্ধির জন্য এটা ডেবিট হবে, আর নগদ অর্থ হ্রাস পাচ্ছে এজন্য ক্যাশ ক্রেডিট হবে। যখন প্রিমিয়াম অন বন্ড পেয়েবলকে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হিসাবে স্থানান্তর করা হয়, অর্থাৎ প্রিমিয়াম অবলোকন করা হয়, এটা সুদ হিসাবে স্থানান্তর করে এজন্য প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট হবে। যখন ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ডকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করা হয়, অর্থাৎ সুদ হিসাব বন্ধ করা হয়, তখন ইনকাম স্টেটমেন্ট হবে ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হবে ক্রেডিট, কারণ ইন্টারেস্ট এক্সপেন্সের ব্যালেন্স সবসময় ডেবিট হবে। তাহলে এই ডেবিট হিসাবটা বন্ধ করার জন্য অবশ্যই হিসাবটা জিরো হয়ে যাবে, ফলে উল্টো হিসাব অর্থাৎ ডেবিট থাকলে ক্রেডিট এবং ক্রেডিট থাকলে ডেবিট দিলে হিসাবটা শূন্য হয়, যেহেতু এর ব্যালেন্স ডেবিট থাকবে এর জন্য এটাকে ক্রেডিট করা হয়েছে, আর এটা ইনকাম স্টেটমেন্টে যাচ্ছে এই কারণে এটাকে ইনকাম স্টেটমেন্ট ডেবিট করা হয়েছে। যখন বন্ড পেয়েবল মেয়াদ পূর্তিতে পরিশোধ করা হয়, অর্থাৎ দায় কমে যাচ্ছে এই জন্য বন্ড পেয়েবল হবে ডেবিট, আর নগদ অর্থ চলে যাচ্ছে এই জন্য ক্যাশ হবে ক্রেডিট। প্রবলেম 1, অন জানুয়ারি 1, 2010 a company issued টাকা 1 lakh in 12% bond at টাকা 108। জানুয়ারির 1 তারিখে 2010 সালে এই কোম্পানি 1 লাখ টাকার বন্ড ইস্যু করে, যার সুদের হার 12% এবং বন্ডটা ইস্যু করে 100 টাকার বন্ড 108 টাকায়। ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি অন January 1 and July 1 and the bond mature in 2 years. ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি, ইন্টারেস্ট ষান্মাসিক ভিত্তিতে প্রদান করা হয়, যেটা জানুয়ারির 1 তারিখে এবং জুলাইয়ের 1 তারিখে, এবং এই বন্ডটা মেয়াদপূর্তি হবে 2 বছর পরে। Company policy is to amortize bond premium by the straight line method. কোম্পানির নীতি বন্ড অবলোকন করা স্ট্রেট লাইনের পদ্ধতি মেনে অ্যাট ইজ ইন্টারেস্ট পেয়েবল রেট, এবং এটা প্রত্যেকটা সুদ প্রদানের রেটেই অবলোকন করা হবে। দি কোম্পানিজ ফিনান্সিয়াল ইয়ার, কোম্পানির আর্থিক হিসাবকাল এন্ড অন ডিসেম্বর 31, এটা 31শে ডিসেম্বর হবে। ইনস্ট্রাকশন নির্দেশনা, এ মেক দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় জাবেদা তৈরি করতে হবে। বি অলসো শো দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ডিফারেন্ট টাইম, এবং বিভিন্ন সময়ের আর্থিক বিবরণী দেখাতে হবে। সলিউশন,
জার্নালগুলো দেখাতে হবে। আমরা জানি যে জানুয়ারির 1 তারিখে বন্ডটা ইস্যু করা হয়েছে, অর্থাৎ বন্ড বিক্রি করার ফলে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। আর 100 টাকার বন্ড বিক্রি করা হয়েছে 108 টাকা। এই 108% হারে বন্ড বিক্রি করা হয়েছে 1 লাখ টাকা। এটা ক্যালকুলেশন করলে আসবে 1,08,000 টাকা। বন্ড পেয়েবল ক্রেডিট হবে, যেহেতু দায় বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি বন্ড পেয়েবল লিখিত মূল্যে হিসাবভুক্ত হয়। এই 1 লাখ এবং এই 1,08,000-এর পার্থক্য 8,000, এটা প্রিমিয়াম অন বন্ড নামে ক্রেডিট হচ্ছে। এটা একটা মূলধন জাতীয় লাভ। আমরা জানি ডেবিট টাকার পরিমাণ এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হতে হবে। টু রেকর্ড ইস্যু of bond at a premium of টাকা 8 for each টাকা 100। বন্ড প্রিমিয়ামে হিসাবভুক্ত করা হলো। প্রিমিয়াম এখানে 8 টাকা 100 টাকায়। জুলাইয়ের প্রথম 1 তারিখে সুদ প্রদান করা হচ্ছে। সুদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হয়েছে 6,000 ডেবিট। নগদ অর্থ কমে যাচ্ছে, এই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে 6,000। 1 লাখ টাকার উপর 12% হারে সুদ ক্যালকুলেশন করলে আসে 12,000 টাকা। তার অর্ধেক অর্থাৎ 6 মাসে সুদ হবে 6,000 টাকা। ন্যারেশন টু রেকর্ড পেড দ্য সেমি-অ্যানুয়ালি ইন্টারেস্ট অন বন্ড। বন্ডের 6 মাসের সুদ প্রদান করা হলো। জুলাইয়ের 1 তারিখে এই সুদ প্রদানের দিনে প্রিমিয়াম অবলোপনের কথা অঙ্কে বলা আছে, এই জন্য আমরা প্রিমিয়াম অবলোপনের জাবেদা দেব। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল নামে ক্রেডিট করা হয়েছিল হিসাবটা। এখন যেহেতু এই প্রিমিয়াম কমে যাচ্ছে, এজন্য প্রিমিয়াম কমানোর জন্য আমাদেরকে এখন ক্রেডিটের হিসাব ছিল যেহেতু ওটা, সেজন্য এখন এটা ডেবিট করতে হবে। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট হলো 2,000 টাকা। আর এটা ইন্টারেস্ট এক্সপেন্সে ট্রান্সফার করে করা হচ্ছে বলে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট হলো 2,000 টাকা। টোটাল বন্ড প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। এটা 2 বছরের জন্য, এই যে 2 দিয়ে ভাগ করা হলো এবং 1 মাসের বের করার জন্য 12 দিয়ে ভাগ করা হলো। এরপর আবার 6 মাসের বের করার জন্য 6 দিয়ে গুণ করা হলো, আসলো 2,000 টাকা। Narration to record amortize bond premium for 6 months on 2-year bond issue under straight line method। 2 বছর মেয়াদী বন্ডের প্রিমিয়াম অবলোপন করা হলো স্ট্রেট লাইন পদ্ধতিতে 6 মাসের জন্য। ডিসেম্বর হিসাবকাল শেষ হচ্ছে, এ সময় বকেয়া সুদের একটা জাবেদা দিতে হবে। সুদ ব্যয়ের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হয়েছে ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড হয়েছে ক্রেডিট দায় বৃদ্ধির জন্য। সুদের পরিমাণ একই থাকবে যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি। প্রিমিয়াম পরিমাণও একই থাকবে। জাবেদাও জুলাইয়ের মধ্যেই হবে, খালি ডেটের পরিবর্তন। এখানে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল 2,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 2,000 টাকা। একই রকম ন্যারেশন টু রেকর্ড অ্যামোর্টাইজ বন্ড প্রিমিয়াম ফর 6 months on 2-year bond issue under straight line method। একই রকম, খালি ডেটের পার্থক্য। 2010 সালের 31শে ডিসেম্বর প্রতিষ্ঠানের আর্থিক হিসাবকাল শেষ দিন। এই দিনে যত নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব থাকে সেগুলো বন্ধ করতে হয়, ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করে। আমাদের এই অঙ্কে শুধুমাত্র ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড
আছে। আর এটা ব্যয় হিসাবটা সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। কোনো হিসাব বন্ধ করতে হলে তার বিপরীত হিসাব দিতে হয়, অর্থাৎ এখানে ক্রেডিট করতে হবে। অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট হবে ৮,০০০ টাকা। আর যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে বন্ধ করা হচ্ছে, এই জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে ৮,০০০ টাকা। ন্যারেশন টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স ক্লোজ, সুদ হিসাবটা বন্ধ করে দেওয়া হলো। ২০১১ সালের ১ জানুয়ারি সুদ প্রদানের দিন। যেহেতু এখানে ৩১শে ডিসেম্বর সুদের বকেয়ার জন্য জাবেদা দেওয়া হয়েছে, দায় হিসাবে হিসাব আছে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড। এখন এই দায়টা পরিশোধ হচ্ছে, সেজন্য এই হিসাবটা এখন হবে ডেবিট। তাহলে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড ৬,০০০ হবে ডেবিট, আর নগদ অর্থ হ্রাস পাচ্ছে, এজন্য ক্যাশ হবে ক্রেডিট ৬,০০০ টাকা। টু রেকর্ড অ্যাক্রুড ইন্টারেস্ট পেড। ২০১১ সালের ১ জুলাই আবার সুদ প্রদানের দিন। এদিন আবার সুদ প্রদান করতে হবে। ২০১০ সালে আমরা যেভাবে ১ জুলাই জাবেদা দিয়েছি একই রকম হবে, টাকাও একই রকম হবে। সুদ ব্যয়ের জন্য এখানে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হবে ৬,০০০ টাকা ডেবিট, নগদ অর্থ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে বলে ক্যাশ হবে ৬,০০০ টাকা ক্রেডিট। ন্যারেশন সেই একই রকম হবে। টু রেকর্ড পেড দ্য সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট অন বন্ড, সুদের ষান্মাসিক সুদ প্রদান করা হলো। নিয়ম অনুযায়ী সুদ প্রদানের দিনেই প্রিমিয়াম অবলোকন করতে হবে। যেহেতু প্রিমিয়ামের হিসাবটা ক্রেডিট ছিল, এখন এই মূলধনী আয়টা কমে যাচ্ছে, এই জন্য প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হবে ডেবিট ২,০০০ টাকা, এবং এটা ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে স্থানান্তর করে কমানো হচ্ছে, এজন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হবে ক্রেডিট ২,০০০ টাকা। ন্যারেশন টু রেকর্ড অ্যামোর্টাইজ বন্ড প্রিমিয়াম ফর 6 months on 2 years bond issue under straight line method। ৬ মাসের প্রিমিয়াম অবলোকন করা হলো স্ট্রেট লাইন পদ্ধতিতে। আবার ২০১১ সালের ৩১শে ডিসেম্বর আসছে। ২০১০ সালের ৩১শে ডিসেম্বর মতনই বকেয়া সুদ দিতে হবে, প্রিমিয়াম অবলোকন করতে হবে, আয় ব্যয় হিসাব বন্ধ করতে হবে। তাহলে আমরা প্রথমে বকেয়া সুদের জাবেদা দিই। সুদ ব্যয়ের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ৬,০০০ ডেবিট, আর সুদ ব্যয় দায়ের জন্য ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড ক্রেডিট ৬,০০০ টাকা। ন্যারেশন টু রেকর্ড সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, বন্ডের বকেয়া সুদের হিসাবভুক্ত করা হলো। এই দিনে প্রিমিয়াম অবলোকন করতে হবে, এই জন্য ডেট একই থাকলো। এখন প্রিমিয়াম অর্থাৎ মূলধনী লাভ, এই মূলধনী লাভটা কমে যাচ্ছে, এই জন্য ক্রেডিট ব্যালেন্স ছিল, এখন এটা ডেবিট হবে। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট ২,০০০, আর যেহেতু এটা ইন্টারেস্ট এক্সপেন্সে স্থানান্তর করে বন্ধ করা হচ্ছে, সেজন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হবে ২,০০০ ক্রেডিট। ন্যারেশন টু রেকর্ড অ্যামোর্টাইজ bond premium for 6 months on 2-year bond issue under straight line method। বন্ড অবলোকন করা হলো ৬ মাসের ২ বছর মেয়াদী বন্ডের প্রিমিয়াম, যেটা সরলরৈখিক পদ্ধতির ভিত্তিতে। ২০১১ ৩১শে ডিসেম্বরে ব্যয় হিসাবটা বন্ধ করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট হবে ৮,০০০ টাকা, যেহেতু এটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এই জন্য এটা এখন ক্রেডিট করলে হিসাবটা বন্ধ হয়ে যাবে, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ডকে ক্রেডিট করা হয়েছে। আর যেহেতু ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করা হয়েছে, এই জন্য ইনকাম স্টেটমেন্ট ৮,০০০ টাকা ডেবিট হলো। ন্যারেশন টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স ক্লোজ।
ইন্টারেস্ট এক্সপেন্সটা বন্ধ করে দেওয়া হলো। 2012 সালের জানুয়ারিতে আবার সুদ প্রদান করতে হবে, যেহেতু সুদের জন্য হিসাব 31 দেওয়া হয়ে গেছে। এখন সে কারণে যে দায় আছে ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, এটা হ্রাস পাচ্ছে, এই জন্য এটা হবে ডেবিট। আর ক্যাশ কমে যাচ্ছে, এই জন্য এটা হবে ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড অ্যাক্রুড ইন্টারেস্ট পেড, বকেয়া সুদ প্রদান করা হলো। 2012 সালের জানুয়ারি 1 তারিখে বন্ড 2 বছর মেয়াদি বন্ডটা মেয়াদ পূর্তি হচ্ছে, এই জন্য বন্ডটা পরিশোধ করে দিতে হবে। যেহেতু দায় হ্রাস পাচ্ছে, এই জন্য বন্ড পেয়েবল ডেবিট 1 লাখ টাকা। আর আমরা জানি যে লিখিত মূল্যেই বন্ডের মেয়াদ পরিশোধের কালে পরিশোধ করার সময় অবশ্যই লিখিত মূল্যেই করতে হবে। এই 1 লাখ টাকা আমরা পরিশোধ করছি, যেন বন্ড পেয়েবল ডেবিট হলো 1 লাখ টাকা, আর ক্যাশ কমে যাচ্ছে, এই জন্য হ্রাস পাচ্ছে বলে ক্যাশ হিসাব ক্রেডিট হয়েছে 1 লাখ টাকা। Narration: to record paid face amount of bond at maturity. মেয়াদ পূর্তিতে বন্ডের ফেস অ্যামাউন্ট অর্থাৎ লিখিত মূল্য পরিশোধ করা হলো। আমরা যদি লেজার তৈরি করি, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ডের লেজার তৈরি করি, তাহলে আমাদের এর নিয়ম হচ্ছে এই বন্ডের কোনো হিসাব তৈরি করতে হলে সেই হিসাবের নাম কখনো অ্যাকাউন্ট টাইটেলের মধ্যে আসবে না। আর এই হিসাব জাবেদার সময় যদি এটা ডেবিট হিসাব হয়, তাহলে ডেবিট কলমে টাকাটা বসবে এই হিসাবের সোজা যে টাকাটা থাকে, এবং এই হিসাবটা যদি ক্রেডিট হয় জাবেদা করার সময়, তাহলে এই হিসাবের বরাবর যে টাকাটা থাকবে সেটা ক্রেডিট কলমে লিখতে হবে, যেহেতু হিসাবটা ক্রেডিট। আর এখানে কথাগুলো লিখতে হবে, যেহেতু এটা ডেবিট, তাহলে ক্রেডিট যে হিসাবটা থাকবে সেই হিসাব। এখানে যেহেতু ক্যাশ ক্রেডিট ছিল, এই জন্য ক্যাশ এখানে লেখা হয়েছে। পরবর্তীতে প্রিমিয়াম অন বন্ড লেখা হয়েছে, একই কারণে এটা ডেবিট ছিল। এটা ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, এটা ক্রেডিট ছিল। এভাবে আমরা এখানে ক্রেডিট ছিল, ডেবিট যে হিসাব ছিল প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, সেটা লেখা হয়েছে। এইভাবে আমরা জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করে থাকি। তাহলে আমাদের এখানে 2010 সালের 1 জুলাই আমাদের প্রথম ইন্টারেস্টের হিসাব করা হয়েছে। এই হিসাবটা ছিল ডেবিট 6000 লেখা হয়েছে, আর ক্রেডিট ছিল ক্যাশ লেখা হয়েছে। এই 6000 ডেবিট ব্যালেন্স, এখানে ব্যালেন্স দাঁড়ালো 6000 ডেবিট ব্যালেন্স। জুলাইয়ের 1 তারিখে প্রিমিয়াম যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সে ট্রান্সফার করা হয়েছে, এই জন্য এখানে ক্রেডিট হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স, ক্রেডিট কলমে টাকা লেখা হয়েছে। আর ডেবিট হিসাব ছিল প্রিমিয়াম অন বন্ড পেয়েবল, এটা এখানে লেখা হলো। তাহলে 2000 ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স থেকে বাদ দিলে দাঁড়ালো 4000 ডেবিট ব্যালেন্স। আবার 31শে ডিসেম্বর সুদ ব্যয় বৃদ্ধির জন্য 6000 টাকা এখানে ডেবিট হলো, পরে ব্যালেন্স বেড়ে গেল, 4000 থেকে 6000 বেড়ে হলো দাঁড়ালো 10000। আর এখানে ক্রেডিট হিসাবটা ছিল ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, সেটা লেখা হয়েছে। ঠিক তেমন করেই আবার প্রিমিয়াম অন বন্ড লেখা হয়েছে, যেহেতু এটা ডেবিট হিসাব ছিল। আর এখানে ইন্টারেস্ট এক্সপেন্স 2000 টাকা ছিল ক্রেডিট। এখন এই 10,000 ডেবিট ব্যালেন্স থেকে 2000 ক্রেডিট ব্যালেন্স বাদ দিলে ইন্টারেস্ট এক্সপেন্সের ব্যালেন্স থাকলো 8000 টাকা। এই 8000 টাকাটা এখন ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করে বন্ধ করা হচ্ছে, এই জন্য এটা ক্রেডিট করে দেওয়া হয়েছে। আর যেহেতু ইনকাম স্টেটমেন্ট ডেবিট হিসাব ছিল, এই জন্য এখানে এটা লেখা হয়েছে। ফলে 8000 ডেবিট ব্যালেন্স থেকে 8000 ক্রেডিট ব্যালেন্স বাদ দেওয়াতে জিরো হলো, অর্থাৎ নীল হয়ে গেল। 2011 সালে একই রকম হবে সবকিছু, খালি সময়ের পার্থক্য। ক্যাশ এখানেও আসবে 6000 টাকা ডেবিট, এখানে প্রিমিয়াম অন বন্ড, আর এখানে টাকা ক্রেডিট হচ্ছে 2000। একই রকমভাবে 6000 থেকে 2000 বাদ দিলে 4000। আবার ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড,
এটা আর ৬,০০০ টাকা এখানে ডেবিট হয়েছে, এখান থেকে দুটো যোগ করলে ডেবিট ব্যালেন্স এটা ৪,০০০ আর ৬,০০০ যোগ করলে ১০,০০০। আবার প্রিমিয়াম বাদ যাচ্ছে, প্রিমিয়ামের কারণে ২,০০০ টাকা বাদ যাচ্ছে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স কমে যাচ্ছে, অর্থাৎ ৮,০০০ দাঁড়াচ্ছে। এই ৮,০০০ই আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করে দেওয়া হচ্ছে, এই জন্য ইনকাম স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে আর এখানে ৮,০০০ টাকা লেখা হয়েছে। আমরা যদি আরেকটা হিসাব করি, প্রিমিয়াম অন বন্ড পেবল, একই রকম নিয়মেই হবে। হিসাবটা যদি ডেবিট হয় তাহলে ডেবিট ঘরে টাকা হবে, এই ডেবিট হিসাবে সোজাসুজি যে টাকা আসবে সেগুলো ডেবিট হবে, আর হিসাবের অ্যাকাউন্ট টাইটেলে যে হিসাবটার নাম আসবে সেটা অবশ্যই ক্রেডিট হিসাবের নাম আসবে। এখানে হিসাবটা ক্রেডিট হলে ক্রেডিট ঘরে টাকা বসবে এবং ডেবিট হিসাবে যে নাম আছে সে নামটা বসবে। এখন প্রথমেই আমরা যেদিন ইস্যু করি সেদিনে ৮,০০০ টাকার প্রিমিয়াম আমাদের হয় ক্রেডিট, আর এটা ডেবিট হিসাব ছিল ক্যাশ লেখা হয়েছে, ক্রেডিট ব্যালেন্স দাঁড়ালো ৮,০০০ টাকা। ২০১০ সালে এই ব্যালেন্সটা ২,০০০ কমে যাচ্ছে, এই জন্য এটা ডেবিট করা হয়েছে এবং এটা বাদ দিয়ে ৬,০০০ হয়েছে। আর এই হিসাবটা ক্রেডিট হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড, সেটা এখানে লেখা আছে। এরকমভাবে ৩১শে ডিসেম্বর আবারও ২,০০০ টাকা কমে যাচ্ছে, আবারও ২,০০০ টাকা কমে যাচ্ছে জুলাইয়ের ১ তারিখে ১১ সালে, আবারও ২,০০০ টাকা কমে যাচ্ছে ডিসেম্বরের ২০১১ সালের ডিসেম্বর ৩১ তারিখে, ফলে নীল হয়ে যাচ্ছে হিসাব। তাহলে আমরা দেখছি যে আমাদের যে দুটো লেজার করলাম সব দুটোই আমাদের নীল হয়ে গেল। আর একটা হিসাব ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড, এই হিসাবটা যদি তৈরি করি তাহলে একই নিয়ম, এই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে ডেবিট ঘরে টাকা বসবে, এই হিসাবটা যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট ঘরে টাকা বসবে। আর ক্রেডিট ঘরে টাকা বসলে ডেবিট হিসাব যেটা সেটা হবে, এখানে ডেবিট হিসাব আছে ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড আর টাকা ক্রেডিট আছে ৬,০০০। জাবেদাগুলো লক্ষ্য করলে এগুলো ভালোভাবে বোঝা যাবে। এরপর ক্যাশ আছে ক্রেডিট হিসাব এখানে লেখা হয়েছে আর ডেবিট টাকা হচ্ছে। এই ৬,০০০ ক্রেডিট ব্যালেন্স থেকে ৬,০০০ ডেবিট ব্যালেন্স বাদ দিলে নীল হচ্ছে। ঠিক ১১ সালের ৩১শে ডিসেম্বর একই রকম ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড হচ্ছে ডেবিট হিসাব, এই জন্য এখানে এটা লেখা হয়েছে, আর ক্রেডিট হিসাবে টাকাটা ইন্টারেস্ট পেয়েবলের সামনে ছিল ৬,০০০, সেটা ক্রেডিট কলামে লেখা হয়েছে। এটা ১২ সালের জানুয়ারির ১ তারিখে ক্যাশ লেখা হলো, যেহেতু এটা ক্রেডিট হিসাব ছিল ক্যাশ, আর ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড এর হিসাব ছিল ডেবিট ৬,০০০ টাকা, সেটা লেখা হয়েছে ডেবিট কলামে। এখন ৬,০০০ থেকে ৬,০০০ বাদ দিলে হলো নীল, এটাও নীল হয়ে গেল হিসাব। এরপর আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আমরা ইনকাম স্টেটমেন্ট সবসময় ১ বছরের জন্য করা হয়, ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ২০১০। এই সময় আমরা জানি যে নগদ জুলাই মাসে সুদ প্রদান করা হয়েছিল ৬,০০০ টাকা, আর ৩১শে ডিসেম্বর সুদ বকেয়া ছিল ৬,০০০ টাকা। টোটাল সুদের পরিমাণ হলো ১২,০০০ টাকা, কিন্তু এই সুদটা প্রিমিয়াম অবলোপনের কারণে আরো কমে যায় ৪,০০০ টাকা। দুইবারে প্রিমিয়াম অবলোপন হয়েছে ২,০০০ করে, ফলে ৪,০০০ টাকা প্রিমিয়াম অবলোপন হওয়ার কারণে এই সুদ ব্যয়টা কমে দাঁড়িয়েছে ৮,০০০ টাকা। এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আর প্রিমিয়াম অ্যামোর্টাইজ করার পরে সুদ ব্যয়ের পরিমাণ দাঁড়ালো ৮,০০০ টাকা। আমরা নিয়মে দেখেছিলাম যে প্রিমিয়াম যেহেতু ইনকাম এক্সপেন্সে ইন্টারেস্ট এক্সপেন্সে ট্রান্সফার করে করা হয়, এই জন্য সুদ ব্যয়টা কমে যায়। সালে একই রকম ইনকাম স্টেটমেন্ট হবে, সেখানেও এই দুইবার প্রথমে নগদ দেওয়া হয়েছিল, বছর শেষে
বকেয়া সুদ দেওয়া হয়েছিল, টোটাল সুদের পরিমাণ দাঁড়াইছিল 12,000 টাকা। প্রিমিয়াম যেহেতু অবলোকন করা হয়েছে সুদ ব্যয়ে ট্রান্সফার করে, এজন্য দুইবারে 4,000 টাকা কমে গেছে, ফলে ব্যালেন্স দাঁড়ালো 8,000 টাকা। জানুয়ারির 1 তারিখে যদি একটা ব্যালেন্স শিট তৈরি করা হয় তাহলে বন্ডের অবস্থা কেমন হবে সেটা বোঝানোর জন্য একটা ব্যালেন্স শিট করা হবে। বন্ড পেয়েবল, এদিন লিখিত মূল্য এত টাকা, 1 লাখ টাকা, লিখিত মূল্য 1 লাখ টাকা, আর এর সাথে প্রিমিয়ামের ব্যালেন্স যোগ করে বহির্মূল্যটা দেখাতে হবে বন্ডের কত। এখানে প্রিমিয়াম যেহেতু অবলোকন হয়নি, কেবল ইস্যু করা, এর জন্য 8,000ই পুরো দেখাতে হবে। তাহলে বহির্মূল্য দাঁড়াচ্ছে বন্ডের 1,08,000 টাকা। জুলাইয়ের 1 তারিখ 2010 সালে যদি আবার ব্যালেন্স শিট তৈরি করা হয়, কারণ এদিনে বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজ হয়েছে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? বন্ড পেয়েবল লিখিত মূল্য 1 লাখ টাকা, সেটা দেখানো হলো। এর সাথে বন্ড প্রিমিয়ামের ব্যালেন্স আছে 8,000 থেকে 2,000 কমে যে 6,000 টাকা। এই জন্য আমরা এই 6,000 টাকা যোগ করে দেখে 1,06,000 টাকা বহির্মূল্য দাঁড়াচ্ছে। আমরা নিয়মে দেখেছিলাম যে সেলস ভ্যালুর সাথে বন্ড প্রিমিয়াম বাদ দিয়ে যে মূল্য দাঁড়ায় সেটাই আমরা বন্ডের মূল্য হিসাবে দেখাবো। এই দুইভাবে এটা দেখানো সম্ভব। 31শে ডিসেম্বর 2010 সালে যদি আবার একটা ব্যালেন্স শিট করা হয়, এদিনে প্রিমিয়াম আবার অবলোকন হচ্ছে, ফলে আরও 2,000 টাকা প্রিমিয়ামের ব্যালেন্স কমে যাচ্ছে। প্রিমিয়ামের ব্যালেন্স দাঁড়াচ্ছে 4,000 টাকা, ফলে আমরা এখন 4,000 টাকা 1 লাখের সাথে যোগ করে বহির্মূল্য দাঁড়াচ্ছে 1,04,000 টাকা। বুক ভ্যালু আগের আছে 1,06,000 টাকা, এর সাথে আমরা যদি 2,000 টাকা আরও বিয়োগ করি তাহলে বন্ডের মূল্য এসে দাঁড়াবে 1,04,000 টাকা। জুলাইয়ের 1 তারিখে 2011 সালে যদি আবার একটা ব্যালেন্স শিট করি, আরও 2,000 প্রিমিয়াম কমে যাবে, ফলে প্রিমিয়ামের ব্যালেন্স দাঁড়াবে 2,000 টাকা। এই 2,000 টাকা এখন 1 লাখ টাকার সাথে যোগ করলে আমাদের বন্ডের বহির্মূল্য দাঁড়াবে 1,02,000 টাকা। আগের এর বুক ভ্যালু ছিল 1,04,000 টাকা, তার থেকে আবার 2,000 টাকা কম হয়ে গেল। এভাবেও আমাদের 1,02,000 টাকা দেখানো সম্ভব। 2011 সালের 31শে ডিসেম্বর আবার যদি ব্যালেন্স শিট তৈরি করি, এদিন আরও 2,000 টাকার প্রিমিয়াম অবলোকন হয়ে যাচ্ছে, ফলে পুরো 8,000 প্রিমিয়ামে অবলোকন হয়ে যাচ্ছে, কোনো ব্যালেন্স থাকছে না, এজন্য নীল হচ্ছে, ফলে আমাদের বন্ডের বহির্মূল্য 1 লাখ টাকায় হচ্ছে, অর্থাৎ লিখিত মূল্যের সমানই হয়ে যাচ্ছে। আমরা নিয়ম অনুযায়ী জেনেছিলাম মেয়াদ পূর্তির আগে অবশ্যই বন্ডের মূল্য অবলোকিত হতে হতে এসে বন্ডের মূল্য লিখিত মূল্যে অবস্থান করবে। আমাদের সেই নিয়মের প্রতিফলন আমরা দেখতে পেলাম। যদি 2012 সালের 1 জানুয়ারিতে আর একটা ব্যালেন্স শিট করি, সেদিন দেখা যাবে যে কোনো বন্ডের কোনো ব্যালেন্সই নেই, যেহেতু বন্ডের পরিমাণ 1 লাখ, ওই দিন পরিশোধ হয়ে গেছে 1 লাখ টাকা, ফলে আর কোনো ব্যালেন্স নেই। প্রবলেম 2, 2 নম্বর অঙ্কটা আবার একটু দেখি। 2 নম্বর উদাহরণটা, এ কোম্পানি ইস্যু করে টাকা 4 লাখ অফ 10% 10-year বন্ড। 4 লাখ টাকা বন্ড ইস্যু করে যার সুদের হার 10% এবং সেটা 10 বছর মেয়াদি, এবং এই বন্ডটা ইস্যু করে অন জানুয়ারি 1, 2005 সালের 1 জানুয়ারিতে অ্যাট 104, অর্থাৎ 100 টাকার বন্ড বিক্রি করে 104 টাকায়। ইন্টারেস্ট ইজ পেয়েবল
semi-annually on January 1 and July 1. সুদটা ষান্মাসিক ভিত্তিতে পরিশোধ হবে, যেটা প্রদান তারিখ হচ্ছে জানুয়ারির 1 এবং জুলাইয়ের 1. A company uses the straight line method of amortization for bond premium or discount. A company straight line method ব্যবহার করে বন্ড প্রিমিয়াম অবলোকন ক্ষেত্রে। রিকোয়ার্ড আমাদের তৈরি করতে হবে the issuance of the bond issued জাবেদা। B. The payment of interest and the related on July 1, 2005 সালের জুলাইয়ের সুদ এবং তার সাথে জড়িত জাবেদা দিতে হবে। 3. The accrued of interest and the related on December 31, 2005 সালের 31শে ডিসেম্বর আমাদের সুদের বকেয়া হিসাবটা দিতে হবে এবং সঙ্গে আমাদের যে জাবেদা হবে সেটাও দিতে হবে, অর্থাৎ এটা হলো প্রিমিয়াম অবলোকনের জাবেদা দিতে হবে। রিকোয়ার এ 1 নম্বর রিকোয়ারমেন্টে বন্ড ইস্যু সংক্রান্ত জাবেদা চাওয়া হয়েছে। বন্ড ইস্যু হয়েছে 2010 সালের 1 জানুয়ারি, ডেটটা লেখা হয়েছে। আর বন্ড ইস্যুর ফলে প্রতিষ্ঠানে অর্থ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ক্যাশ ডেবিট হয়েছে। এই ক্যাশ ক্যালকুলেশন করা হয়েছে 4 লাখ টাকার উপরে 104 টাকা হারে। বন্ড পেবুল দায় বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটা ক্রেডিট হয়েছে এবং বন্ড পেবুল ইস্যুর সময় লিখিত মূল্যে অর্থাৎ ফেস ভ্যালুতে হিসাবভুক্ত হবে। ফেস ভ্যালু 4 লাখ টাকা, এই জন্য 4 লাখ টাকা লেখা হয়েছে। এই 4 লাখ টাকা এবং এই 4,16,000 টাকা, এই দুটার পার্থক্য 16,000 টাকা আমাদের প্রিমিয়াম হিসেবে গণ্য হবে। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল নামে এটা হিসাবভুক্ত করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে। এই টাকাটা, এই 16,000 টাকাটা আমরা ইচ্ছা করলেও এভাবেও বের করতে পারি। 4 লাখের উপর 4% হারে 16,000 টাকা পাওয়া যাবে। Narration to record issues of bond at a premium of টাকা 4 for each টাকা 10. 100 টাকায় 4 টাকা প্রিমিয়াম হিসাবে বন্ডটা ইস্যু করা হয়েছে। রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বিতে 2005 সালের জুলাই মাসের সুদ এবং সুদের সাথে প্রিমিয়াম অবলোকনের জাবেদা দেওয়ার কথা বলা আছে। সুদ ব্যয়ের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 20,000 টাকা ডেবিট হয়েছে, আর ক্যাশ হ্রাস পাচ্ছে, এই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে 20,000 টাকা। 4 লাখ টাকার উপর 10% সুদ বের করলে আসবে 40,000 টাকা। এই 10% বের করার নিয়ম হচ্ছে একটা শূন্য কেটে দিলে পার্সেন্টেজ অনুযায়ী টাকার পরিমাণ পাওয়া যায়। 40,000 টাকা, 40,000-এর অর্ধেক হচ্ছে 20,000 টাকা। Narration to record paid semi-annually interest. ষান্মাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হলো। ওই একই তারিখে প্রিমিয়াম অবলোকন করা হচ্ছে। মূলধনী আয় হিসাবে প্রিমিয়ামকে ক্রেডিট করা হয়েছিল। যেহেতু এখন প্রিমিয়াম হ্রাস পাচ্ছে, এই জন্য প্রিমিয়াম অন বন্ড পেবল ডেবিট হয়েছে 800 টাকা। আর যেহেতু এটা ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে ট্রান্সফার করে অবলোকন করা হচ্ছে, এর জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড ক্রেডিট হয়েছে 800 টাকা। 16,000 টাকা 10 বছরের প্রিমিয়াম 10 দিয়ে ভাগ করে 1 বছরের আসলো। 1 বছরের প্রিমিয়াম আবার অর্ধেক করা হলো, 800 টাকা পাওয়া গেল। Narration to record amortize bond premium for 6 months on 10-year bond issue under straight line method. বন্ড প্রিমিয়াম 6 মাসের অবলোকন করা হলো সরলরৈখিক পদ্ধতিতে।
আমরা এটা অল্টারনেটিভ হিসেবে মানে দুইটা জাবেদা না করে একটা জাবেদার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এখানে সুদ ব্যয়ের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 19,200 টাকা, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল 800 টাকা, টোটাল 20,000 হলো, আর ক্যাশ 20,000 ক্রেডিট, ক্যাশ হ্রাস পাচ্ছে এই জন্য। ন্যারেশন টু রেকর্ড পেমেন্ট অফ বন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডজাস্ট দ্য বন্ড প্রিমিয়াম। বন্ড ইন্টারেস্ট প্রদান করা হলো এবং প্রিমিয়াম অ্যাডজাস্ট করা হলো। রিকার্ড সি 2005 সালের ডিসেম্বরে আবার জাবেদা দেওয়া হচ্ছে বকেয়া সুদের জন্য। ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড সুদ ব্যয়ের জন্য ডেবিট করা হয়েছে, আর ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড সুদ বকেয়ার জন্য দায় হিসাবে ক্রেডিট করা হয়েছে 20,000 টাকা। ন্যারেশন টু রেকর্ড অ্যাক্রুড সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট বকেয়া সুদ হিসাবভুক্ত করা হলো। ওই তারিখে প্রিমিয়াম অবলোকন করা হচ্ছে। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল 800 টাকা ডেবিট, আর ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড 800 টাকা ক্রেডিট। Narration to record amortized bond premium for 6 months on 10-year issue under straight line method. সরলরৈখিক পদ্ধতিতে 10 বছর মেয়াদী বন্ডের 6 মাসের প্রিমিয়াম অবলোকন করা হলো। অল্টারনেটিভ বিকল্পভাবে আমরা দুটো জাবেদা না দিয়ে একটা জাবেদার মাধ্যমেও আমরা এটা দেখাতে পারি। ইন্টারেস্ট এক্সপেন্স অন বন্ড সুদ ব্যয়ের জন্য ডেবিট করা হলো 19,200 টাকা। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল এটাও ডেবিট করা হলো 800 টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল অন বন্ড এটা ক্রেডিট করা হলো 20,000 টাকা। এই দুটো মিলে আর 20,000 হয়, আর এটা 20,000। ন্যারেশন টু রেকর্ড অ্যাক্রুড অফ বন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডজাস্ট দ্য বন্ড প্রিমিয়াম। সুদ বকেয়া হিসাব করা হলো এবং প্রিমিয়াম সমন্বয় করা হলো। থ্যাংকস ফর অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।